নামাজ অনুষ্ঠিত হয়েছে সেই প্রাঙ্গণ থেকে যারা ঠিক জোহরের নামাজের পরে জানাজা নামাজ পড়ার জন্য সেখানে উপস্থিত ছিলেন গিয়েছিলেন তারাই কিন্তু জানাজা নামাজ শেষ করে এই দিক দিয়ে যাচ্ছেন। অনেকে আবার এটাও বলছেন যে তারা জনতার স্রোতে হাঁটতে হাঁটতে গিয়েও শেষ পর্যন্ত জানাজার নামাজটি পায়নি। এই আক্ষেপের কথাও কিন্তু আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে। এখানে যারা যাচ্ছেন জনতারা যাচ্ছেন তাদের কণ্ঠেই বিক্ষুব্ধ জনতার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছিলাম যে শিশু বাবার কাঁধে চড়ে শিশু যাচ্ছেন শেষ বিদায় দেওয়ার জন্য ওসমান হাদিকে। এছাড়াও পরিবারের সদস্যরাও কিন্তু একে একে চলে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ঠিক আমাদের রাস্তার বাম পাশে ফার্মগেটের যে দক্ষিণ পাশটাতে এখনও পর্যন্ত গাড়ি তারপরে হচ্ছে যে সমস্ত লোকাল বাসগুলো ছিল সেখান থেকেও মানুষ নেমে এসে এই জনতার স্রোতে হাঁটা ধরেছেন এবং তারা শেষ বিদায় দেওয়ার জন্য হাদিকে শেষ বিদায় দেওয়ার জন্য তারা সবাই যাচ্ছেন। তাদের মধ্যে বিক্ষোভ, তাদের মধ্যে যে চেতনা, তাদের মধ্যে যে স্লোগান, সেই স্লোগানের যে তেজ, সেই তেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরও একটা প্রসঙ্গ বলে রাখা দরকার যে এই যে জনতার স্রোত সেটা কিন্তু শেষ হওয়ার নয়, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে মানিকলিয়া এভিনিউতে হাদির যেই নামাজে জানাজায় কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন। সেখানে তারা আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করেছেন। তারা সেখানে ওসমান হাদির শেষকৃত্যের যে ব্যবস্থা সেই ব্যবস্থায় তারা জানিয়েছেন যে তারা অংশগ্রহণ করতে চান এবং তাদেরকে সবাইকে যেন সুযোগ দেওয়া হয় অন্তত পক্ষে একেবারে শেষ মুহূর্ত হলেও হাদির যেই চেহারা বা শেষবারের মতো দেখতে চাওয়ার যে আকুতি, সে আকুতিও কিন্তু তারা জানিয়েছেন। এখনও কিন্তু জনতার স্রোত ধেয়ে আসছে এবং এই যে ধেয়ে আসছে জনতার স্রোত, এই জনতার স্রোতটি কিন্তু মানিকলিয়া এভিনিউ ধরেই এখন পর্যন্ত এদিক দিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী বলতে পারি যে হাদির যে মরদেহবাহী গাড়িটি, সে গাড়িটিও প্রশাসনের নিরাপত্তার সাথেই ঠিক এই রাস্তা ধরেই যাবেন। এবং যেটা বলছিলাম কিছুক্ষণ আগেও কারওয়ান বাজার, এরপরে হচ্ছে আপনার বাংলা মোটর, তারপর দিকে সেটি কিন্তু পৌঁছে যাবে হচ্ছে ঠিক তার পরবর্তীতে যেই শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বরে। এবার আমরা আবার একটু জনতার যে স্রোত, সেই স্রোতের সাথে একটু মিশে যেতে চাই, একটু কথা বলতে চাই। তাদের যে আকুতি, তাদের যে চেতনা, সেই চেতনার বিষয়ে কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই যে আসলে এই যে হাদির এই যে এমন একটা পরিণতি, এই পরিণতির পরে আসলে আপনাদের বিক্ষুব্ধ যে চেতনা, আপনারা তো নামাজ পড়ে এসেছেন, আপনাদের সবশেষ অবস্থা একটু জানতে চাই। আমরা বলতে চাচ্ছি যে এই যে আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে, যারা হাদি ভাইকে ভালোবেসে এসেছে। হাদি যে বিপ্লবী চেতনার আগুন জ্বালিয়েছে প্রত্যেকের হৃদয়ে, সে আগুনের দামামাই ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা মানুষের এই নিচ থেকে আগ্রহ করে ঢাকা সারা বাংলাদেশ থেকে এখানে আজকে আসা। আমরাও এসেছি এবং হাদি ভাই যে বিপ্লবের ডাক দিয়েছিলেন যে একটা নতুন যে গড়ার দেশ বাংলাদেশ গড়ার যে রাজনীতি তিনি করতে চেয়েছেন, সেই গড়ার রাজনীতিতে আমরা এক সংহতি প্রকাশ করে আমরা আজকে এখানে জানাজা এসেছি এবং আমরা লাস্ট তাকে দাফন করে এখান থেকে শপথ নিয়ে ফিরবো যে আগামীর বাংলাদেশ হবে হাদি নয়, আগামীর বাংলাদেশ হবে এদেশের নতুন গড়ার রাজনীতি বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ হবে জাগ্রত চেতনার বাংলাদেশ। কোনো একটা বিচ্ছিন্ন কোনো শ্রেণীর অথবা কোনো বিক্ষিপ্ত কারো শ্রেণীর কাছে এটা প্রশ্রয় পাবে না। সুতরাং আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে নির্মিত হবে এক জাগ্রত বাংলাদেশ, এই প্রত্যয় রেখে সবথেকে বড় বিষয় হচ্ছে তাদের এই বিপ্লবী চেতনা পরবর্তীতে কোথায় গিয়ে থামে সেটাও কিন্তু জনমানুষের মনে একটা প্রশ্নের দাগ তুলে আছে। কারণ যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বেশি গেছে বর্ডার ক্রস করে দেশের বাইরে এবং প্রশ্ন হচ্ছে তারা কি আসলে ফিরে আসতে পারবে কিনা, তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা এবং তাদেরকে জনতার সামনে আবারও দাঁড় করানো সম্ভব হবে কিনা, এই প্রশ্ন আসলে সব জনমানুষের রক্তের আকাঙ্ক্ষা যে আকুতি, সে আকুতি কিন্তু তারা নিয়ে এখন ফিরছেন ঠিক সেই জায়গায় যে জায়গায় তাকে পুরোহিতরায় শায়িত করা হবে এবং পরবর্তীতে তাদের সঙ্গে আবারও সরাসরি একত্রিত হয়ে সম্মিলিত হয়ে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আসলে কি ধরনের পরবর্তী পদক্ষেপ নেবেন। বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দল আছে, বিভিন্ন যে সমস্ত সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন তারা সবাই আমরা ডাক্তার আমাদের সাথে কথা বলেছি সরাসরি বুঝতে পেরেন এবং যিনি একজন নিউজ সার্জন তিনিও বলছিলেন যে আসলে আমরা চাইরা আজকে হারিয়েছি আমরা, কিন্তু এর পরবর্তীতে আমরা আর কোনো ধরনের বিক্ষোভ বা অন্য কোনো কোনো কিছু আমরা করি। তো সবকিছু মিলিয়ে তাদের বাহিনীর পরিবেষ্টিত এবং পাশাপাশি ইনকলাব মঞ্চের স্বেচ্ছাসেবক কয়েকশো স্বেচ্ছাসেবক তারা পুরো এলাকাটি কর্ডন করে আছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে শরীফ ওসমান হাদি
তার শাহবাগ কেন্দ্রিক বা বিশ্ববিদ্যালয় এলাকায় যখনই তার কোনো প্রোগ্রাম থাকতো বা তিনি এখানে আসতেন নামাজের সময় তিনি এই মসজিদেই নামাজ পড়তেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, খুবই ঐতিহাসিক একটি মসজিদ, সেই মসজিদেই তিনি নামাজ পড়তেন এবং তার ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকদের নিয়ে তিনি এই জাতীয় কবির মাজারে প্রায় সময় তার দেখা যেত দোয়া মোনাজাতে অংশ নিতেন, মাজার জিয়ারত করতেন এবং তিনি কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত কবিতা বিদ্রোহী কবিতা তার গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তার সেই বিদ্রোহী কবিতা, তার আবৃত্তি পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেটি বারবার ঘুরে ফিরে আসছে। এবং উসমান হাদির তার জীবদ্দশায় একাধিকবার বলেছেন যে তিনি ঘরে বসে তার জন্য মৃত্যু না হয়, এমনকি তিনি যে ইনসাফের আন্দোলন করেন, বৈষম্য বিরোধী একটি সমাজ ব্যবস্থার জন্য আন্দোলন করেছেন, আওয়াজ তুলেছেন, সাধারণ মানুষের ভিতরে দেশের সর্বত্র ইনসাফের যেই ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি যেই আহ্বান জানিয়েছেন, তার সে বলিষ্ঠ কণ্ঠস্বর, তার সেই পরিচিত কণ্ঠ এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি মানুষের মুখে মুখে, মানুষের গল্পে গল্পে, মানুষের আলোচনায়। সেই মসজিদেই, যেই মসজিদে তিনি নামাজ পড়তেন, সেই মসজিদের পাশেই তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তার প্রিয় কবি কাজী নজরুল ইসলামের ঠিক পাশেই, অর্থাৎ কেন্দ্রীয় মসজিদ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মাজারের ঠিক মাঝখান বরাবর একটি অংশে তার দাফন করা হচ্ছে, মসজিদ লাগোয়া, যেখান থেকে তিনি এবং আটকে দেওয়া হয়েছে এবং এত মানুষের ঢল, তাদেরকে আটকে রাখা, তাদেরকে সামাল দেওয়া, এত শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবে ইনকিলাব মঞ্চের কয়েকশো সমর্থক এবং ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা আলাদা একটি পোশাক পরে পুরো এলাকার স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, সুশৃঙ্খলভাবে যেন এই দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। তারা সেই চেষ্টা করছেন এবং আমরা এখন পর্যন্ত সেটাই দেখছি। এবং সে বারবার যে কথাটি বারবার ঘুরে আসে যে উসমান হাদি প্রায় সময় বলতেন যে তিনি যে ইনসাফ ভিত্তিক আন্দোলন করছেন, ইনসাফের কথা বলছেন, এই কথা বলতে বলতেই, মানুষের পক্ষে কথা বলতে বলতে, দেশের জন্য কথা বলতে বলতে তার জন্য মৃত্যু হয়। এবং তিনি একাধিকবার বলেছেন যে তার জীবন যে কোনো সময় ঝুঁকির আশঙ্কা আছে। তিনি নিজেও বুঝতে পারছিলেন তাকে হত্যা করা হবে, তাকে সরিয়ে দেওয়া হবে, তাকে আর বেশি দূরে এগোতে দেওয়া হবে না। তারপরেও তিনি সাহসের সাথে তার স্বভাবসুলভ ভঙ্গিতে তার ইনসাফের কথা বলে গিয়েছেন এবং সেই ইনসাফ ভিত্তিক সমাজেই সে কথা বলতে বলতেই তার যে ইচ্ছা, তার যে স্বপ্ন, সেটি যে এইভাবে বাস্তবায়ন হবে হয়তো তিনি নিজেও জানতেন না। এবং সেখান থেকেই তার দুর্বৃত্তের সেই গুলি মাথায় ঢুকে তিনি শুক্রবারে নির্বাচনী প্রচারণা চালানো নির্বাচনী প্রচারের কাজে নামাজের পর যখন বের হয়েছিলেন তার সহকর্মীদের সাথে নিয়ে, আততায়ী তাকে অনুসরণ করে সেই চলন্ত অটো রিক্সাতেই পাশ থেকে আপনারা দেখেছেন যে মোটর সাইকেলে যাওয়া দুই দুর্বৃত্ত তার পাশ দিয়ে যাওয়ার সময়
তাকে গুলিবর্ষণ করে এবং সে গুলিটি তার মাথার এক কানের উপর দিয়ে এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে যায়। সেই যে তিনি অসুস্থ হলেন ঢাকা মেডিকেল থেকে তারপরে এভার কেয়ার থেকে উন্নত চিকিৎসার জন্য